সো আমরা প্রিভিয়াস ক্লাসে আপনাদের সাথে ডিসকাস করেছিলাম হোয়াট অ্যাবাউট দ্য প্রবলেম, হোয়াট আর দ্য প্রবলেম স্টেটমেন্ট। সো প্রবলেম স্টেটমেন্ট বিষয়টা জানার আগে আমাদেরকে কি করতে হবে, আমরা তো একটা প্রজেক্ট করব। সো প্রজেক্টের একটা টাইটেল অর টপিক ডিসাইড করতে হবে। তো আমরা করছি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মানে সফটওয়্যারকে যত রকম ভাবে ইঞ্জিনিয়ারিং টেকনিক্সগুলি আমাদের আছে সেইগুলিকে যেন অ্যাপ্লাই করতে পারি, সেই পাথওয়েতে আমাদেরকে চলতে হবে। মানে আমাদের পুরো গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলিকে ফলো করে আমাদের কাজটাকে করতে হবে অ্যাজ এ স্ট্যান্ডার্ড ওয়ার্ক, ঠিক আছে, অ্যান্ড এ হাই কোয়ালিটি ওয়ার্ক। তো সেই পারপাসে আপনাদের সামনে যে ক্লাস নোট দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছু সাজেস্টেড প্রজেক্টের টপিকের কথা বলেছি। ইউ ক্যান চুজ ফ্রম হেয়ার অর ইয়োর উইশ, ঠিক আছে। আপনার পছন্দ মতো একটা টপিক ডিসাইড করবেন এবং সেই টপিকটা ডিসাইড করার পরে সেই টপিকের মধ্যে প্রথম যে কাজটা হচ্ছে যে ওই টপিকে আমরা মানে ওই কাজটা বা ওই প্রজেক্টের জন্য কি কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলিকে ফাইন্ড আউট করা এবং প্রবলেমগুলিকে প্রপার ওয়েতে ফাইন্ড আউট করা। সেই পারপাসে আপনাদের জন্য আমরা এখানে একটা থার্ড পেজে এসে দেখেন যে দিস ইজ দ্য লাস্ট ক্লাসে করেছিলাম আমরা এক্সপেরিমেন্ট 1। যারা লাস্ট ক্লাসে ছিলেন তাদের জন্য রিপিট হয়ে গেলেও অনেকে যেহেতু জানেন না বিষয়গুলি, আমি সংক্ষেপে একটু বলি যে হোয়াট ইজ দ্য প্রবলেম স্টেটমেন্ট। দিস ইজ দ্য ডেফিনেশন অফ প্রবলেম স্টেটমেন্ট অর দিস ইজ দ্য গাইডলাইন হাউ টু রাইট এ প্রবলেম স্টেটমেন্ট। তো গাইডলাইনের মধ্যে দেখেন খুব সংক্ষেপে এই বিষয়গুলি দেওয়া আছে যে প্রবলেম স্টেটমেন্ট ইজ দ্য ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। যে কোনো প্রজেক্টের ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা। তো ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট ফর এ প্রজেক্ট, দ্যাট মিনস ফর ইউর প্রজেক্ট, and it is basically 1 to 3 page length একটা statement. Everyone on the project agrees with that, describes and what will be done at a high level. মানে এইটা এই প্রজেক্ট রিলেটেড যতজন আছে, দ্যাট মিনস প্রজেক্টের যারা ডেভেলপার, প্রজেক্টের যারা স্টেক হোল্ডার এন্ড প্রজেক্টের যারা ইউজার, মানে আপনার কাজের যারা ইউজার, সবাই হচ্ছে এইটার মানে এই যে স্টেটমেন্টটা লিখবেন আপনি, এইটার সাথে সবাই যেন এগ্রিড থাকে। And the problem statement is intended for a broad audience and should be written in non-technical term. দেখেন যে আপনারা প্রবলেম স্টেটমেন্টটাকে লিখবেন should be written in a non-technical term. কোন টেকনিক্যাল টার্ম আমরা এখানে ইউজ করব না, লাইক ইউজ কেস ডায়াগ্রাম, ইয়ার ডায়াগ্রাম অথবা ফাংশনাল, নন ফাংশনাল, এই টাইপের কথাগুলি এখানে আসবে না। আপনি অ্যাজ এ নন টেকনিক্যাল পারসন হিসাবে যেই রকম ডেসক্রিপশন দেওয়া দরকার সেই রকম ডেসক্রিপশন দিবেন। And it helps a non-technical and technical personnel communicate by providing a description of the problem. মানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয় টাইপের পার্সোনালি যেন জিনিসটা বুঝতে পারে। And it does not describe the solution of the problem. Of course সলিউশনটা থাকবে না এর মধ্যে, শুধু প্রবলেমটাকেই আলোচনা করব। কোনো ধরনের সলিউশনের যে এইভাবে করা যেতে পারে সলিউশন, সেই রকম কোনো কথাই প্রবলেম স্টেটমেন্টের মধ্যে দেওয়ার দরকার নেই বা আমরা দিব না পরিষ্কার কথায়। এরপরে দেখেন যে গতকালকের ক্লাসে আমরা করেছিলাম রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্টগুলিকে অ্যানালাইসিস করা, রিকোয়ারমেন্টগুলিকে গ্যাদার করা, ওগুলিকে অ্যানালাইসিস করা এবং ওইগুলিকে ম্যানেজ করা। এই 5টা ধাপ আসছিল আমাদের রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। তো দেখেন যে দ্য ইনপুট টু রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটাই হচ্ছে আমাদের ওখানে যে ইনপুট দিব সেই ইনপুটটাই হচ্ছে এই প্রবলেম স্টেটমেন্ট। মানে কোনো একটা স্টেপের ইনপুট নিয়ে তো আমরা ওইটার আউটপুটে আসবো। সো দেখেন যে এখানে লিখেছি আমরা যে দ্য ইনপুট টু রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা আমরা গতকালকে ডিসকাস করেছিলাম। তো সেখানে ইজ দ্য প্রবলেম স্টেটমেন্ট টু প্রিপেয়ার্ড বাই দ্য কাস্টমার। ইট মে গিভ অ্যান ওভারভিউ অফ দ্য এক্সিস্টিং সিস্টেম অ্যালং উইথ এ ব্রড এক্সপেকটেশন ফর দ্য নিউ সিস্টেম। মানে নতুন সিস্টেমটা যেন সুন্দর পরিপূর্ণভাবে হতে পারে সেটার একটা আপনার কমপ্লিট একটা হচ্ছে ডেসক্রিপশন নিয়ে এই প্রবলেম স্টেটমেন্টটা তৈরি করব আমরা, অফকোর্স সলিউশন ছাড়া, শুধু প্রবলেমগুলি নিয়ে। এন্ড দেখেন দ্য ফার্স্ট ফেজ অফ দ্য রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রথম ফেজই বিগিনস উইথ দ্য রিকোয়ারমেন্ট এলিসাইটেশন। কালকে আপনারা করেছিলেন রিকোয়ারমেন্ট এলিসাইটেশন। তো প্রথম ফেজই প্রবলেম স্টেটমেন্টের প্রথম ফেজটাই হচ্ছে রিকোয়ারমেন্ট এলিসাইটেশন দিয়ে শুরু করব। দ্যাট ইজ দ্য গ্যাদারিং অফ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট কি সেটার ইনফরমেশনগুলিকে গ্যাদার করব। And here requirements are identified with the help of customer and existing system process to form. Here begins a preparation of problem statement. So final word হচ্ছে দেখেন যে basically a problem statement describes what needs to be done, কি করা দরকার, but without describing how.
হোয়াট নিডস টু বি ডান উইদাউট ডেসক্রাইবিং হাউ, সেটাকে আপনি প্রবলেমটাকে লিস্টেড করে এটা করবেন। আমি এখানে একটা স্যাম্পল প্রবলেম স্টেটমেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন, আমি এখানে যে প্রজেক্টের হচ্ছে লিস্টটা দিয়েছিলাম, এর ভিতরে 1 নম্বরে ছিল পাসপোর্ট অটোমেশন সিস্টেম। এছাড়াও আরো এই টাইপের স্টুডেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন রিজার্ভেশন, তারপর বিভিন্ন হচ্ছে ব্লাড ব্যাংক, তারপরে আছে আপনার লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইন ট্রেডিং সিস্টেম এটসেট্রা টাইপের যে কোনো আপনি নিয়ে টপিক নিয়ে আপনি প্রজেক্ট করতে পারেন। তো প্রথমে যেটা ছিল সেটারই আমরা একটা স্যাম্পল যদি দেখাই আপনাকে, তার ভেরি নেক্সট পেজে, মানে যে পেজটা দেখাচ্ছিলাম তার পরের পেজে এখানে আছে আপনাদের পাসপোর্ট অটোমেশন সিস্টেমের একটা প্রবলেম স্টেটমেন্ট। আপনারা এই প্রবলেম স্টেটমেন্টটাকে যদি একটু গো থ্রু করেন তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে একটা প্রবলেম স্টেটমেন্টের মধ্যে কি লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে। সো এখানে দেখেন যে আমরা পাসপোর্ট ম্যানুয়ালি আমাদের মতো, হয়তো ধরেন পাসপোর্ট অটোমেটিক ভাবেও অনেক জায়গায় নেওয়া হয়, অনেক দেশে নেওয়া হয়, ধরে দিলাম যে আমাদের দেশে নেওয়া হচ্ছে না, এই জন্য আমরা এরকম একটা অটোমেশন সিস্টেম তৈরি করছি। অথবা মনে করেন যে আমরা অটোমেশন সিস্টেমে নিচ্ছি বাট সেটা পুরোপুরি ইফেক্টিভ না, ওইটার ভিতরে বেশ কিছু ল্যাকিংস আছে, ঠিক আছে, ওইটার ওয়ার্কিং প্রসেসটা লেন্দি হচ্ছে। তো সেইগুলিকে শর্টেন করার জন্য আমরা নতুন কিছু আইডিয়া মাথায় রেখে এই প্রবলেমটাকে লিখছি, যে আমাদের ওই এক্সিস্টিং সিস্টেমে এই প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলিকে আমরা এখানে তুলে ধরছি, ঠিক আছে, উইদাউট গিভিং দ্য সলিউশন। তো দেখেন যে প্রবলেম স্টেটমেন্টে আমরা বলছি যে পাসপোর্ট অটোমেশন সিস্টেম ইজ ইউজড ইন এফেক্টিভ ডিসপ্যাচ অফ পাসপোর্ট, মানে ইফেক্টিভলি ডিসপ্যাচ মানে হচ্ছে, ডিসপ্যাচ মানে হচ্ছে যে আপনাদেরকে হ্যান্ডওভার করা আর কি। আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, সকল প্রসেস শেষে আপনাকে পাসপোর্টটা ডেলিভারি দেওয়াটাই হচ্ছে যে ডিসপ্যাচ, and dispatch to the passport to all eligible applicant after several rounds of processing and verification, মানে বেশ কিছু রাউন্ডের প্রসেসিং এবং ভেরিফিকেশনের পরে এলিজিবল অ্যাপ্লিকেন্টের হাতে পাসপোর্ট তুলে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে এখানকার কাজ, ঠিক আছে। কাজটাকে বলছি আমরা যে এই কাজটা হচ্ছে পাসপোর্ট অটোমেশন সিস্টেম। আপনি যে প্রজেক্টের টাইটেলটা দিচ্ছেন, তাহলে সেই প্রজেক্টের টাইটেলে ফার্স্টে আপনি বলবেন যে আপনার কাজটা কি, ওই প্রজেক্টে আপনি কি করবেন, কিভাবে তা কিন্তু বলবো না, কি করবেন সেটা বলবো। and the system adopt a comprehensive approach to minimize the manual work and schedule resources time to a lucid manner, মানে মিনিমাইজ করবে আপনার ম্যানুয়াল যে প্রসেসিং গুলি আছে, আপনি ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করলেন, ম্যানুয়ালি ডকুমেন্ট জমা দিলেন, ম্যানুয়ালি টাকা জমা দিলেন, এগুলো সবকিছু ফাইল আপ হয়ে প্রসেস হয়ে ম্যানুয়াল ওয়েতে ভেরিফিকেশন হয়ে সবকিছু করার পরে আপনাকে পাসপোর্টটা দিচ্ছে। তো এই কাজগুলিকে মধ্যে যে পয়েন্টে অটোমেশন করা যায় সেগুলি তো আমরা করবোই, কিন্তু কোন কোন পয়েন্টে অটোমেশন করা যায় সেটাকে আমরা এখানে লিখবো, যে এইটাকে অটোমেশন করা যায় কিভাবে, তা কিন্তু বারবারই বলছি, কিভাবে তা আসবে না, এই পয়েন্টকে এইভাবে এই পয়েন্টকে অটোমেশন করা যায় সেটা লিখবেন। তারপরে আমরা এই যে এখানে একটু ডেসক্রাইব দিয়েছি যে দ্য কোর অফ দ্য সিস্টেম ইজ টু গেট দ্য অনলাইন রেজিস্ট্রেশন, মানে এইটার মেইন কাজ কি, অনলাইনে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেব with the details of name, address, etc. এই সব ডিটেইলস নিয়ে একটা ফর্ম আমরা হচ্ছে করব, মানে যে কাজটা আমরা করব সেটাকে এখানে বলছে filled with the applicant whose testament is verified by a genuineness by passport automation system with respect of the already existing information in the database. তো দেখেন যে কি কি ইস্যু এখানে আসতে পারে। here are a few issue with the manual system that could be addressed through, মানে পয়েন্ট আউট করেছি আমরা, অ্যাড্রেস করেছি ম্যানুয়াল সিস্টেমের মধ্যে এই বিষয়গুলি করা যাচ্ছে না, যেটাকে আমরা অফার করছি যে আমরা এই বিষয়গুলি আমাদের ম্যানুয়ালে নেই, আমরা করব, সেইগুলিকে একটু পয়েন্ট আউট আকারে লেখা হয়েছে। তো আপনারা চাইলে এই পয়েন্ট আউটের বদলে ডেসক্রিপটিভ আকারেও লিখতে পারেন, মানে আপনি পয়েন্টসগুলিকে অ্যাটলিস্ট বুলেট পয়েন্ট দিয়েও লিখতে পারেন, অথবা অ্যাজ এ প্যারাগ্রাফও লিখতে পারেন, বাট পুরোটা কন্টিনিউ না লিখে একটু প্যারাগ্রাফ করে লিখলে কি পড়াটা ইজিয়ার হয়। দেখেন একটা লার্জ প্যারাগ্রাফ, ওইটাকে যদি আপনি ভেঙে 2টা বা 3টা প্যারাগ্রাফ করে দেন, যে রিড করবে তার ফোকাসটাও ভালো থাকে, তার জন্য মানে কন্টেন্ট একই, মনে করেন সেম 10টা লাইনই আছে, বাট ওই 10টা লাইনকে একটা প্যারাগ্রাফ না করে আপনি যদি 2টা বা 3টা প্যারাগ্রাফ করেন, যে রিড করবে রিডারের জন্য একটু ইজিয়ার হয় ব্যাপারটা পড়া। তো সেরকম আপনি যদি পয়েন্ট আউট আকারে, মানে হেডিং আকারে এরকম দেন, ইট লুকস গুড। এন্ড আপনারা যেরকমটা মানে অ্যাজ ইউজুয়াল করেন, যে একটা ব্রড কোশ্চেন আপনাকে আসলে আপনি যদি ওইটাকে সুযোগ থাকে যে পয়েন্ট আকারে ডেসক্রাইব করা,
তাহলে সেটা আপনারা করলে কিন্তু ওইটা প্রেফারেবল হয়। সো ইন দিস কেস আপনারা সেরকম করতে পারেন অথবা কন্টিনিউয়াস লিখতে পারেন। কি কি বিষয়টা পয়েন্ট আউট করা হয়েছে এখানে, যে আমাদের ম্যানুয়াল সিস্টেমের মধ্যে কি কি ল্যাকিংস আছে যেটাকে আমরা সলভ করতে যাচ্ছি। দেখেন, ম্যানুয়াল প্রসেসিং ইনএফিসিয়েন্সিস, ম্যানুয়াল প্রসেসিং এর মধ্যে ইনএফিসিয়েন্সি বিষয়টা আসে। দেখেন, এই প্রবলেম স্টেটমেন্টটা নিয়ে আপনাকে একটু ডিপ চিন্তা করতে হবে। হঠাৎ করে এক সিটিং এর মধ্যেই সব প্রবলেম আপনার মাথায় এসে যাবে না। আপনি একটা ড্রাফট রেডি করলেন যে আচ্ছা, এই মাথায় যে কমন প্রবলেমগুলি বা মেজর প্রবলেমগুলি আপনার মাথায় আসলো, দেন আপনি এটাকে নিয়ে আরো সময় দিবেন, আরো চিন্তা করবেন। আপনি চলতে ফিরতে বিভিন্ন সময় ওই টপিকটা যদি আপনার মাথায় থাকে, দেখবেন যে আরো কিছু পয়েন্ট আপনাদের ওখান থেকে বের হয়ে আসছে, কারণ আপনারা তো প্রবলেম অ্যানালাইসিস করেছেন, প্রবলেম অ্যানালাইসিস করেন সাধারণভাবে। সো সেইখান থেকে আপনাদের ওই প্রবলেমটা মাথার মধ্যে অ্যানালাইজ হয়ে আরো কিছু পয়েন্ট চলে আসবে, সেইগুলিকে আপনারা লিস্টে ডাউন করে এক জায়গায় করে নিলেন। দেখুন, যখনই যে পয়েন্টটা মনে আসছে, জাস্ট পয়েন্টটা আপনার মোবাইলের মধ্যে নোটপ্যাডের মধ্যে টাইপ করে রাখেন, জাস্ট পয়েন্টটুকু। পরবর্তীতে আপনি যখন কম্পিউটারের সামনে বসছেন বা আপনার এই ডকুমেন্টটার সামনে বসতেছেন, তখন ওই পয়েন্টসগুলিকে দেখে আপনি ডিটেলসে ওইটাকে পয়েন্টটাকে আরেকটু ডিটেলসে ডেসক্রাইব করে দিতে পারছেন। তাহলে ম্যানুয়াল প্রসেসিং এর আমি প্রত্যেকটা ডিটেইলস বলছি না, জাস্ট পয়েন্টটাকে একটু বলি, তাহলে বুঝবেন যে এই ইস্যু নিয়ে আমরা অটোমেশন সিস্টেমের মধ্যে কাজ করতে পারি। তাহলে ম্যানুয়াল প্রসেসিং এর ইনএফিসিয়েন্সি আছে, সেইগুলিকে আমরা মোর এফিসিয়েন্ট করতে পারি। 2 নম্বর হচ্ছে ডেটা সিকিউরিটি এন্ড প্রাইভেসি কনসার্ন। ডেটাগুলিকে মনে করেন ফাইল আপ করে একটা রুমে স্টোর করে রাখলে যে কেউ ওই রুমে ঢুকছে ওখান থেকে ডেটা চুরি করতে পারে। ইন কেস আপনি সার্ভার থেকেও ডেটা হাইজ্যাক হতে পারে, কিন্তু কম্পারেটিভলি অনেক সেফার, কারণ একটা কম্পিউটারের সিস্টেমে ঢুকে পাসওয়ার্ড ব্রেক করে এটা সবার কাজ না, এটা হয়তো স্পেসিফিক 2-4 জন পারতে পারে। তো জেনারেল পিপল যে আপনার সার্ভারে ঢুকে যেখানে সব ইনফরমেশন আছে ওই সার্ভার ওপেন করে ওই সার্ভারে পাসওয়ার্ড দিয়ে ঢুকে ডেটাকে স্টোর করাটা ইটস রিয়েলি ডিফিকাল্ট। ইভেন তো ওইখানে আমরা ঠিক প্রপারলি প্রবেশই করতে পারবো না, কারণ লার্জ রেকর্ড, মনে করেন যে একটা গোডাউন পরিমাণ রেকর্ড, কয়েক লক্ষ লোকের ফাইল আমরা কি করি একটা হার্ড ডিস্কের মধ্যে রাখতে পারি। তার যাবতীয় ডকুমেন্ট স্ক্যান করে এবং সে যে ফর্মটা ফিল আপ করেছিল অনলাইন ফর্ম, সেইগুলিকে আমরা ওই একটা হার্ড ডিস্কের মধ্যে আপনি লক্ষ লক্ষ মানুষের ফাইলের কপিটাকে, সফট কপিকে আপনি স্টোর করে রাখতে পারছেন। সো অনেক ইজিয়ার। তাহলে আমরা ডেটা সিকিউরিটি এবং প্রাইভেসি কনসার্ন, এই কনসার্নটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। 3 নম্বরে আছে ইনকনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন প্রসেসিং। অ্যাপ্লিকেশন প্রসেসিং এর মধ্যে যে ইনকনসিস্টেন্সি আছে সেইগুলিকেও আমরা এইটার মাধ্যমে দূর করতে পারবো। মানে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, ফল্টি অ্যাপ্লিকেশন, এই বিষয়গুলি দেখেন যে অনেক জায়গায় আমরা যে ফর্মগুলিতে অনলাইন ফর্ম ফিল আপ করি, প্রপার ডেটা টাইপের ভ্যালু না দিলে সে ভ্যালুই অ্যাকসেপ্ট করে না। এগুলি তো আমরা ডিফাইন ইজিলি করে দিতে পারি। এবং কিছু ভ্যালিডেশন প্রসেস, যে আপনাকে দিতে বলা হলো যে এই টাইপের একটা ডকুমেন্টের ইমেজ, তো সেরকম কিছু স্যাম্পল দিয়ে অলরেডি যদি আমার সিস্টেমকে ট্রেন্ড আপ করা থাকে, তাহলে আপনি মনে করেন যে বলা হয়েছে আপনার এসএসসি মার্কশিটের একটা কপি দিবেন, যে আপনার পিতার নামের প্রমাণ কি, তার অথবা আপনার এনআইডি এর স্ক্যান কপি দিবেন। তো সেক্ষেত্রে আপনি এনআইডি স্ক্যান কপি দিতে যাই ভুলে আপনি ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি দিয়ে দিয়েছেন ফর এক্সাম্পল। তো সেক্ষেত্রে ওইটার ভিতরে আমার যদি কিছু স্যাম্পল, এনআইডি বাংলাদেশের এনআইডিতে একরকমই হয় বা যে কোনো দেশে এরকম কার্ডগুলিতে একরকমই হয়, তো ওইটার যদি কয়েকটা স্যাম্পল দিয়ে আমি ট্রেন্ড আপ করে রাখি যে এইটা হচ্ছে এনআইডি কার্ডের এরকম হবে, এবং ওইটা যদি এআই ট্রেন্ড আপ থাকে, তাহলে আপনি যে অ্যাঙ্গেল থেকেই তোলেন, আপনি কিছুটা অস্পষ্টও যদি হয়, সেইগুলিকে আপনার ওইটা যে একটা আপনি প্রপার ডকুমেন্টের স্ক্যান কপি দিয়েছেন সেটাকে আইডেন্টিফাই করতে পারছেন। সো আমরা সেটা পাচ্ছি। তারপরে লং প্রসেসিং টাইমটা লং লেগে যায় যখন আপনি দেখেন যে অ্যাকাউন্টসের হিসাবগুলি, তারপরে ডকুমেন্টসের চেক লিস্ট মেলানো, এই সব কিছু বা আরো এরকম অনেক কিছু আছে যেগুলিকে আপনি যদি এইগুলিকে আপনি যদি ম্যানুয়ালি করতে চান, তাহলে যতটা টাইম লাগবে, আপনার যদি লিস্টেড থাকে সব ডকুমেন্ট, এবং ডকুমেন্টগুলি লিস্টেড মানে আপলোড হওয়ার সময় যদি ওগুলিকে ভেরিফাই হয়ে আপলোড হয়, তাহলে এইগুলিকে নিয়ে প্রসেসিং বা অন্যান্য আদার্স টাইপের প্রসেসিং, পেমেন্ট প্রসেসিং, তারপরে সাবমিশনের যে লেন্দি টাইম লাগে, এই প্রসেসিং টাইমগুলিকে অনেক শর্টেন করে দেওয়া যায়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রসেসিংটা যদি অটোমেশন করতে পারি, আমরা এখানে বলছি না প্রসেসকে অটোমেশন করে এই সুবিধা দিব, মানে সমাধান দিচ্ছি না, মানে আমরা প্রবলেমটা বলছি যে আমাদের ম্যানুয়াল সিস্টেমে লং প্রসেসিং টাইম লাগে।
তাহলে লং প্রসেসিং টাইমটা আমরা এখানের মাধ্যমে রিডিউস করতে পারি। তারপর ল্যাক অফ অ্যাপ্লিকেশন ট্র্যাকিং, অ্যাপ্লিকেশনে দেখেন প্রত্যেকটারই বর্ণনা দেওয়া আছে, এখানে এক লাইন করে জাস্ট ওয়ান সেন্টেন্সে বর্ণনা দেওয়া আছে, আপনারা এগুলিকে একটু রিড করবেন, করার পরে আপনারা বুঝবেন যে আচ্ছা এইরকম একটা স্যাম্পল চেয়েছে যেটার মধ্যে ডেসক্রিপটিভ ভাবে সবকিছু আছে, যত রকম প্রবলেম থাকতে পারে সবগুলিকে ফাইন্ড আউট করা হয়েছে। সো আপনার বিষয়টা নিয়ে আপনি এটা ওয়ান সিটিং এ না হলেও এটাকে নিয়ে সময় নিয়ে আলোচনা সময় নিয়ে চিন্তা করে দেন আপনি আপনার হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটাকে ফাইনালাইজ করবেন। ম্যানুয়াল ভেরিফিকেশন প্রসেস দেখেন আরো পয়েন্ট আছে, জাস্ট আমি 1.5 পেজ মতো করেছি, এটা টাইপ পেজের 1.5 পেজ, হয়তো হ্যান্ড রিটেন হলে 3 পেজ হয়ে যাবে। তো এখন তো সব টাইপ পেজই হয়, আমরা তো সব এখন তার ম্যানুয়ালে থাকছি না, তো আমরাও অটোমেটিক হয়ে যাই। ম্যানুয়াল ভেরিফিকেশন প্রসেস, ভেরিফিকেশনের কাজগুলো তো ম্যানুয়ালি হয়, ওইটাকেও অটোমেটিক করা যায়। আমি যদি আপনার এনআইডি নাম্বার দিয়েছেন, এনআইডি নাম্বারটাকে ম্যানুয়ালি যায় আমি এনআইডি অফিসারগুলি কপি জমা দিলাম, ওখান থেকে চেক করে করে ভেরিফাই করে দিল। রাদার দেন আমরা যদি এনআইডি সার্ভারে ঢুকে আইডি দিয়ে ভেরিফাই করা যায় যে এই আইডিটা, তাহলে এটার নাম কি, পিতার নাম কি, ছবি কি, এগুলি চলে আসে না এনআইডি দিলে। সবার কাছে নাই, এইটা ধরেন যার অথরিটি আছে, মনে করেন ব্যাংকগুলিকে পারমিশন দেওয়া আছে, আপনি ব্যাংক থেকে আপনার এনআইডি কার্ড প্রিন্ট করতে পারেন, তাই না? তাদেরকে অথরাইজ দেওয়া আছে, তার মানে এরকম অন্যান্য যেই অথরাইজ সাইট আছে সেই অথরাইজ সাইট থেকে আমরা এগুলিকে ভেরিফাই করে নিতে পারি। পাসপোর্ট অফিস যখন ভেরিফাই করবে তখন তাদের কাছে অফকোর্স ডেটাবেসের সাথে লিংক থাকবে, যে তারা যেন নাম্বারটা টিপলে তার ডিটেল ইনফরমেশনটা পায়, কারণ তারা তো গভর্নমেন্ট অর্গানাইজেশন, পাসপোর্টটা তো কোনো হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন প্রোভাইড করে না, সো তারা ইনফরমেশনগুলি পেতেই পারে। আপনার কেসে আপনি কিভাবে কাকে কিভাবে ইনভলভ করবেন সেটা আমরা নেক্সট সলিউশনে আসব। লিমিটেড অ্যাক্সেসিবিলিটি, নট অল অ্যাপ্লিকেন্ট ক্যান ইজিলি অ্যাক্সেস ফিজিক্যাল পাসপোর্ট অফিস, মানে সবাই তো ফিজিক্যালি পাসপোর্ট অফিসে যেতে পারছেন, অনেকের বাসা দূরে থাকে, অনেকের শারীরিকভাবে অসুস্থ থাকে, যে আমি এখন অসুস্থ, আমি ট্রিটমেন্ট করতে বাইরে যাব, পাসপোর্ট অফিসের নিয়ম কি আপনাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয় ম্যানুয়াল প্রসেসে করতে গেলে, তো সেটাকে আমরা অটোমেশন করতে পারি, অ্যাক্সেসিবিলিটিটাকে আমরা ইজিয়ার করতে পারি। তারপরে পেপার বেসড ডকুমেন্টেশন, যেটা নিয়ে একটু আগেও কথা বলছিলাম, যে পেপার বেসড ডকুমেন্টেশনটা আপনারা এটা নিয়ে আলোচনার পিছনে আমরা বুঝতেই পারছেন যে পেপার বেসড ডকুমেন্টেশন ইজ টাফ রাদার দ্যান দ্য সফট কপি ইজ ইজিয়ার অনেক। ল্যাক অফ ইন্টিগ্রেশন উইথ আদার সিস্টেম, মানে অন্যান্য সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা, সমন্বিত করা, একত্রিত করা ব্যাপারটা ইজিয়ার হয় যখন আমাদের বিষয়টা অটোমেটিক হয়, তাই না? আপনি যখন ম্যানুয়াল থাকবে তখন সবই ম্যানুয়াল, আপনাকে ম্যানুয়ালি ওইটা আরেকজনের ম্যানুয়াল প্রসেসের সাথে যেতে হবে, আরেকজন অটোমেশন প্রসেসে আছে, আপনি ম্যানুয়ালে আছেন, সেরকম হলেও আপনি কিন্তু ওইটার সাথে সিনক্রোনাইজ করতে পারবেন না। সো পেপার বেসড ডকুমেন্টেশন ইজ এ গ্রেট প্রবলেম। তারপরে ল্যাক অফ ইন্টিগ্রেশন উইথ আদার সিস্টেম, তারপর কমপ্লেক্স ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট, অনেক কমপ্লেক্স ডকুমেন্টেশন হচ্ছে ম্যানেজ করতে আমাদেরকে অনেক স্ট্রাগল করা লাগতে পারে, যেমন এই যে আপনাদের একজন ক্লাসমেট দেখা যাচ্ছে যে তার একটা ডকুমেন্টের জন্য অনেক স্ট্রাগল করে যাচ্ছে, সে ক্লাসে আসতে পারছে না, স্ট্রাগলিং। তো এরকম আমরা পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা দিতে গেছেন, আপনি সব কাগজ আছে, একটা কাগজে ঝামেলা আছে, ওই কাগজটাকে নিয়ে আপনাকে ম্যানেজ করতে দেখানো যে স্ট্রাগলটা করতে হচ্ছে, যদি সবকিছু অনলাইন সিস্টেমে থাকে তাহলে আমরা অনেক ইজিলি সবকিছু অনেক ইজিলি করতে পারবো। তারপর ইনএফিসিয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং, আপনাকে ওই যে লম্বা লাইন ধরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যেটা এখনো বিআরটিএতে আপনারা যদি যান যে লাইসেন্সের কপি তুলতে বা কাগজ তুলতে, দেখবেন যে লম্বা লাইন ধরতে হচ্ছে এখনো, যদিও ওইটা সেমি অটোমেশন হয়ে গেছে, তারপরেও আমাদেরকে লাইন ধরতে হচ্ছে। তাহলে আমরা হ্যাঁ ওইটা ফুল অটোমেশন হয়েছে, যে আপনারটা এখন ডাকযোগে পাঠাচ্ছে, কিন্তু এখনো সব জায়গায় সেটা অ্যাক্টিভেট হয়নি। তাহলে ফুললি যখন অটোমেটেড হয়ে যাবে তখন তার মানে আপনি আপনার ঘরে বসেই আপনার ডকুমেন্টের কপি পেয়ে, আপনার হচ্ছে লাইসেন্সের কপি বা যেটাই হোক আপনার কপি আপনি পেয়ে যাচ্ছেন। তারপর আরেকটা ঝামেলা ছিল ম্যানুয়াল পেমেন্ট প্রসেসিং এ, তাহলে আমরা যে টাকাটা জমা দিতাম ওইটা ব্যাংকে যেতে হতো, ব্যাংক ড্রাফট তৈরি করতে হতো, তার জন্য এক্সট্রা খরচ লাগতো, ব্যাংকে লাইন ধরতে হতো, ব্যাংকের এক্সট্রা চার্জ দিতে হতো, তারপরে সেই ড্রাফটটা নিয়ে আবার লাইনে যে জমা দিতে হতো। এই সব কিছু বাদ দিয়ে এখন যদি আমি ব্যাংকে কার্ডের মাধ্যমে অথবা বিকাশ নগদ এই টাইপের অনলাইন পেমেন্ট গেটওয়েতে যদি আমরা পেমেন্ট করে দিই, আপনার এক্সট্রা চার্জ যদি কিছু লাগে সেটাও দেখা যাচ্ছে আপনার ব্যাংক ড্রাফট করার চেয়ে কম। একটা দেখেন 1000-3000 টাকার একটা ব্যাংক ড্রাফট করতে গেলেও 50 টাকা 60 টাকা লাগে।
3000 টাকা ট্রান্সফার করতে আপনার হয়তো 15 টাকা বা 20 টাকা চার্জ কাটবে, যেটা অনলাইনে কাটে। তাহলে খরচটাও একদিকে কমে আসছে, প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে ঝামেলাটা চলে গেল। চিন্তা করেন একটা ব্যাংকে যাব, লাইন দেবো, ব্যাংক ড্রাফট বানাবো, সেই ব্যাংক ড্রাফট নিয়ে আবার পাসপোর্ট অফিসে যাব, সেখানে লাইন দেবো, তারপরে জমা দিব। কতটা ঝামেলা! এই ঝামেলাগুলি আপনি মিনিটের মধ্যে সলভ করে ফেলতে পারছেন। তা আমরা মোটামুটি দেখেন যে এই 10-12টা প্রবলেমকে আইডেন্টিফাই করেছি। এই 10-12টা প্রবলেম আমাদের পাসপোর্ট অটোমেশন সিস্টেম, প্রপোজড পাসপোর্ট অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলিকে আমরা সলভ করতে পারি। আমরা সলিউশনের কথা কিন্তু এখানে বলিনি, আমরা জাস্ট প্রবলেমগুলিকে লিস্টেড করেছি এবং সেই লিস্টেডগুলিকে আরেকটু ব্রেকডাউন করে একটা করে লাইন করে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি যে এই প্রবলেমটা আসলে এইরকম। তো এবার হচ্ছে আপনারা যে প্রবলেম স্টেটমেন্টটা আপনাদেরকে গতদিন করতে বলেছিলাম, যারা যারা করেছেন আমাদের দেখাবেন, এবং সেই সাথে আমাদের আমি আপনাদের কাছে দেখব। বাট তার আগে আমরা নেক্সট উইকের যারা ডিউ আছেন তারা এই কাজ সহ নেক্সট উইকের কাজটা সহ একসাথে করবেন, কারণ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের কথা যেটা কয়েকবার আপনাদেরকে বলেছি, এই বিষয়টা মাথায় রাখবেন। নেক্সট এর কাজ হচ্ছে যে স্ক্রল ডাউন করলে টাস্ক 2 আছে, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট, যাকে আমরা বলছি সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট, মানে হচ্ছে আপনার এসআরএস ডকুমেন্ট, যেটা এই ডকুমেন্টেশনটা। এখন সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বলতে কি বোঝায়? তাহলে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন হচ্ছে এটা এক ধরনের ডকুমেন্ট, যেই ডকুমেন্টের মধ্যে কমপ্লিট ডেসক্রিপশন থাকবে। কমপ্লিট ডেসক্রিপশন থাকবে কিসের? চাহিদা, ইউজার বা স্টেক হোল্ডার কি চাচ্ছে, এবং ডেভেলপার কোম্পানি ওইটাকে কতটুকু সমাধান করতে পারছে। মানে আপনার মানে এমন যে আমার রিকোয়ারমেন্ট এমন হয়, কাস্টমার রিকোয়ারমেন্ট এমন হয় যে যেটার কোনো লজিক্যাল সলিউশন নাই, তাহলে সেইটা তো আসলে করতে পারবে না। আপনি আমাকে কাজ দিলেন কিন্তু ওইটা কোনো লজিকেই পড়ে না, কোনো লজিক দিয়েই ওইটাকে আনা যাচ্ছে না, তো সেরকম হলে তো হবে না। মানে একটা অ্যালাইন থাকতে হবে। অ্যালাইন কার সাথে থাকতে হবে? কাস্টমারের সাথে ডেভেলপারের। মানে কাস্টমার এমন কাজ দিবে যেটাকে ডেভেলপার বুঝে নিবে এবং ওইটাকে সলভ করতে পারবে। তাহলে এসআরএস ডকুমেন্ট আউটলাইন্স দ্য ডিটেইলড রিকোয়ারমেন্ট of the passport automation system. It defines the system functionality. কি কি থাকবে দেখেন এর ভিতরে। এই যে এসআরএস ডকুমেন্টটা, এটা আপনারা নেক্সট দিন লিখবেন। এটা একদিনে শেষ হবে না, বাট আপনারা হাফ অফ দা কাজ শেষ করবেন। এবং আমি পুরো স্ট্রাকচারটাও দেওয়া আছে এটার মধ্যে, নোটে পুরো স্ট্রাকচারটা দেওয়া আছে। হাফ অফ দা এটা শেষ করবেন এবং বিফোর মিড টার্ম আরেকটা উইক আছে, সেই উইকে আমরা এসআরএস ডকুমেন্ট বলতে অ্যাটলিস্ট কমপ্লিট করব, যে একটা কমপ্লিট এসআরএস ডকুমেন্ট অন ইয়োর প্রজেক্ট টাইটেল। এখন আপনি যদি এই সুযোগটা নেন যে স্যার আমি প্রজেক্ট টাইটেল এরকম ডিসাইড করেছিলাম, আমি তো এটা নিয়ে করবো না, আমি এরকম চেঞ্জ করে এটা নিয়ে করব, ইন দ্যাট কেস আপনাকে প্রবলেম স্টেটমেন্ট এবং এসআরএস ডকুমেন্ট আবার ক্রিয়েট করতে হচ্ছে। সো ইট ইজ বেটার আপনারা টপিক ডিসাইড করেন, দেন সেই টপিকের উপরে স্টেপ থেকে কাজ করেন। আদারওয়াইজ যদি টপিক চেঞ্জও করেন, আপনার পুরো প্রবলেম স্টেটমেন্ট যখন একবার দুইবার লিখবেন আপনার তো কনসেপ্ট চলে আসবে। সো সেকেন্ডটা লিখতে ফার্স্টটার মতো এত এফোর্ট দিতে হবে না। আপনি যদি আরেকটা প্রজেক্টে মনে করেন যে সেকেন্ড একটা প্রজেক্ট নিয়েও কাজ করা লাগতে পারে আপনার, তো সেক্ষেত্রে আবার একটা প্রবলেম স্টেটমেন্ট আমরা ওই গাইডলাইন ফলো করি, যে গাইডলাইন আমরা ডিসকাস করলাম ওরকম গাইডলাইন ফলো করেই করব। তাহলে এখানে কি কি থাকছে? এই এসআরএস ডিফাইন করছে আপনাকে কি, যে ইট ডিফাইন্স সিস্টেমের ফাংশনালিটিস। সিস্টেম ফাংশনালিটিস কি কি আছে সেটা থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এন্ড ইউজার এক্সপেকটেশন থাকবে। ইউজারের যে এক্সপেকটেশন সেইগুলিকে বর্ণনা থাকবে। এন্ড এসআরএস ডকুমেন্ট টিপিক্যালি ইনক্লুড দ্য ফলোইং সেকশন। টিপিক্যালি এখানে মানে নট অলওয়েজ, টিপিক্যালি কি কি সেকশনে থাকতে পারে দেখেন। এর ভিতরে আপনারা যখন এসআরএস লিখবেন তখন এই পয়েন্টগুলিকে মাথায় রাখবেন, মানে এই পয়েন্টগুলি নিয়ে আলোচনা করবেন। ফার্স্ট ইন্ট্রোডাকশন দিবেন, প্রোভাইড অ্যান ওভারভিউ অফ দ্য ডকুমেন্ট। আমরা কিন্তু প্রবলেম স্টেটমেন্টে ইন্ট্রোডাকশন কথা বলিনি, ওখানে আপনি আপনার মতো লিখলেন, কিন্তু এসআরএস ডকুমেন্টের আপনাকে অ্যাজ এ হোল একটু দেখাই, তারপর আমরা এখানে আবার ফেরত আসছি। একটা স্যাম্পল, একটা বেসিক এসআরএস এর আউটলাইনটা দেখেন। ফার্স্টে ইন্ট্রোডাকশন রাখবেন। ইন্ট্রোডাকশনের মধ্যে আবার কি কি থাকবে? ইন্ট্রোডাকশনে থাকবে পারপাস থাকবে, ডকুমেন্টেশন, কনভেনশন, ইন্টেন্ডেড অডিয়েন্স,
অডিয়েন্সকে, তারা এটার অ্যাডিশনাল ইনফরমেশন কিছু থাকলে, কন্ট্যাক্ট ইনফরমেশন বা এসআরএস এর টিম মেম্বার কারা তাদের ইনফরমেশন এবং লাস্টে রেফারেন্স, এই বিষয়গুলি দিয়ে ইন্ট্রোডাকশন করবেন। 2 নম্বরে ওভারঅল ডেসক্রিপশন থাকতে পারে, যার ভিতরে আসবে প্রোডাক্টের পার্সপেক্টিভ, প্রোডাক্টের ফাংশন, আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন তার পার্সপেক্টিভ, তার ফাংশন, ইউজার ক্লাস এন্ড ক্যারেক্টারিস্টিক্স, ইউজারের ক্লাসিফাই করব যে আমার এই সফটওয়্যারের ইউজার কারা কারা বেনিফিটেড হবে আমার সফটওয়্যার দ্বারা, তাদেরকে আবার ক্লাসিফাই করব, ক্লাসিফিকেশন করে সেটা দেবো যে এই শ্রেণীর হচ্ছে ইউজার আমার এটা ইউজ করতে পারবে এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কেও আপনি কিছুটা আলোচনা করতে পারেন। তারপরে হচ্ছে অপারেটিং এনভায়রনমেন্ট, এটা চলবে যে সেই অপারেটিং হবে কোথায়, সেই অপারেটিং এনভায়রনমেন্ট সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে হচ্ছে ইউজারের এনভায়রনমেন্ট, তারপরে আছে ডিজাইন বা ইমপ্লিমেন্টেশন কনস্ট্রেন্ট, আপনি কিভাবে ডিজাইন করলেন, কিভাবে ইমপ্লিমেন্ট করলেন সেই সব কিছু থাকবে, এবং অ্যাজাম্পশন এন্ড ডিপেন্ডেন্সিস, হ্যাঁ আপনার কিছু অ্যাজাম্পশন যদি থাকে এবং কিছু ডিপেন্ডেন্সিস থাকে সেইগুলিকে আপনি ওভারঅল ডেসক্রিপশনের মধ্যে সব কিছু আলোচনায় আনবেন। তারপরে আপনি 3 নম্বরে হচ্ছে এক্সটার্নাল ইন্টারফেস রিকোয়ারমেন্ট, যদি কোনো এক্সটার্নাল ইন্টারফেস আপনি ইনক্লুড করতে হয়, যেমনটা বলছিলাম পাসপোর্ট অটোমেশনের মধ্যে আমরা এনআইডি ভেরিফিকেশনের একটা অংশ থাকতে হবে, যে ওইখানে ক্লিক করলে আমরা এনআইডি ভেরিফিকেশন পেজে যাবে, সেখানে আমরা এনআইডি এর নাম্বারটা দিব, তার মানে একটা এনআইডি ভেরিফিকেশন ট্যাব অথবা বাটন যাই রাখেন ওইটাই ক্লিক করলে ওই রিলেটেড যে ওয়েবসাইটটা আছে সেই সাইটে লিংক হয়ে যাবে। তো এছাড়া এরকম টাইপের আরো যদি কোনো এক্সটার্নাল ইন্টারফেস এপিআই, রাইট, বিভিন্ন এপিআইস গুলি যদি আমরা লাগে সেই এপিআই গুলিকে ইনক্লুড করব এবং সেইগুলিকে ডিসক্রাইবও করে দেব যে আমরা এই এপিআই গুলি বা এই ইন্টারফেস গুলি ইউজ করব এবং এই পারপাসে ইউজ করব। দেন হার্ডওয়্যার ইন্টারফেসেস গুলি ডিক্লেয়ার করবেন, সফটওয়্যার ইন্টারফেসেস ডিক্লেয়ার করবেন, কি কি টাইপের হার্ডওয়্যার লাগছে, তার কি কি ইন্টারফেসেস আছে, সফটওয়্যার কি কি লাগছে আপনার, এবং কমিউনিকেশন প্রোটোকল এবং ইন্টারফেসেস, মানে আপনার এটা কমিউনিকেট হবে, তো আপনার তো স্ট্যান্ড অ্যালোন না একটা পিসিতে বসে কাজ করবেন সফটওয়্যার, এরকম তো এখন হয় না। আমাদের মেন একটা সার্ভার থাকবে, সব ইউজারের ডেটাটা ওই সার্ভারে জমা হবে, লাইক আপনার ডাইনামিক হচ্ছে ওয়েবসাইট, তাই না? তো সেই রকম যদি হয় তাহলে আপনার কমিউনিকেশনের যে প্রোটোকলস গুলি ইউজ হয়, আপনারা এই প্রোটোকলস বলতে কমিউনিকেশন প্রোটোকল বলতে যে আমাদের ওএসআই মডেলে যে নেটওয়ার্কে যে বিভিন্ন রকম প্রোটোকলস গুলি আছে সেই রকম প্রোটোকল গুলির মধ্যে কোন কোন প্রোটোকল নিয়ে আমরা কাজ করছি সেইটারও আপনার তো টেকনিক্যাল নলেজ থাকবে। তো এখানে এটা দিস ইজ টেকনিক্যাল, হ্যাঁ দিস ইজ নন টেকনিক্যাল, এটা এমন একটা বর্ণনা যেটা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয় পার্সন যেমন প্রবলেমটা বুঝবে, বাট এইখানে যখন আমরা আসবো তখন একটু টেকনিক্যাল টার্ম ইউজ করে লিখবো। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন রকম অ্যাব্রিভিয়েশন অর সিনোনিম এগুলোকে ইনক্লুড করে দিব। মনে করেন আপনি একটা টার্ম ইউজ করলেন যে HTML, we use HTML to build our front end, তো HTML মানেটা ধরেন যে আমি নন টেকনিক্যাল পারসন, আমি জানি না, তো আপনি একটা অ্যাব্রিভিয়েশন পার্ট করবে, সেই অ্যাব্রিভিয়েশনের মধ্যে স্যাম্পলের মধ্যে দেওয়া আছে দেখবেন, তো অ্যাব্রিভিয়েশনের মধ্যে আপনি ওইটা দিয়ে দিবেন যে এই ওয়ার্ডগুলি যেটা নন টেকনিক্যাল পারসন বুঝবে না বা সাধারণভাবে বুঝবে না সেইগুলিকে আপনি ডিটেইল করে দিলেন একটু। আচ্ছা এই আর কি মোটামুটি। এছাড়া এরপরে আপনার সিস্টেমে কি কি ফিচার থাকবে সেই ফিচারগুলিকে অ্যাপ্লাই করবেন এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যা যা থাকবে আপনারা ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলিকে ভালো করে ক্লিয়ার করে বোঝার চেষ্টা করবেন। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যা যা থাকছে যেমন পারফরম্যান্স রিকোয়ারমেন্ট, সেফটি রিকোয়ারমেন্ট, সিকিউরিটি, সফটওয়্যার কোয়ালিটি, প্রজেক্টের ডকুমেন্টেশন এবং ইউজারের ডকুমেন্টেশন, তো এই সব কিছুকে আপনি হচ্ছে এগুলি নন ফাংশনাল ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এই বিষয়গুলিকে আপনি আলোচনার মধ্যে আনবেন এবং এট দা এন্ডে আপনি আদার রিকোয়ারমেন্টস এর মধ্যে অ্যাপেন্ডিক্স আকারে, অ্যাপেন্ডিক্স এবিসিডি আকারে এইভাবে দিতে পারেন। তো এইটা হচ্ছে একটা আমাদের এসআরএস ডকুমেন্টের, একটা এসআরএস কমপ্লিট এসআরএস ডকুমেন্টের একটা সিম্পল আউটলাইন, সিম্পল এবং স্যাম্পল দুইটাই এখানে, মানে খুব সহজ করে জটিল কিছু না। তো আপনারা যদি এরকম হচ্ছে এসআরএস ডকুমেন্ট লিখে নেটে সার্চ করেন, আপনার টপিক ওয়াইজই মনে করেন যে পাসপোর্ট অটোমেশন সিস্টেম অথবা আপনি মনে করেন যে রেজাল্ট অটোমেশন সিস্টেম, সেটাকে নিয়ে যদি নেটে সার্চ করেন এরকম এসআরএস ডকুমেন্ট পেয়ে যাবেন, অনেক রকম ভাবে বর্ণনা থাকবে। সো ওইখান থেকে আপনি একটু স্টাডি করে আপনি আরো কনসেপ্টটা নিতে হবে, কারণ যত বেশি পড়বেন এটার মধ্যে ইনভলভ হবেন তত আপনার নলেজটা বাড়বে এবং যত আপনি এটার উপরে প্র্যাকটিস রাইটটা নিজে করবেন, আপনি পড়েন 10 জায়গা থেকে পড়েন, পড়ে ওখান থেকে জাস্ট কপি পেস্ট মারিয়ে দিয়েন না, ওইখান থেকে পড়েন, পড়ার পরে আপনি নিজে কিছু লিখেন না, এতে কি আপনার কনসেপ্টটা বিল্ড আপ হবে, আপনি নেক্সটে নিজে একটা লিখতে দিলে পারবেন। বাট আপনি হয়তো নেট থেকে কপি পেস্ট করে খুব সুন্দর করছেন, এটা আমি না করতেছি না যে নেট থেকে কপি পেস্ট করেন না,
কিন্তু ওই কপি পেস্ট অংশটাকেই আপনি পরে নিজের ভাষায় লিখেন। আপনি ওই যে বিভিন্ন এখন প্যারাফ্রেজ করা যায়, ওই টুলসগুলি না দিয়ে নিজেই প্যারাফ্রেজ করার চেষ্টা করি। এতে আপনার ক্যাপাসিটি বিল্ড আপ হবে আপনার সুবিধার জন্য। কারণ আপনি পরবর্তীতেও যাতে এরকম কাজ আসলে সবসময়, কিছু বিষয় তো আমরা নেট থেকে করবই, কিন্তু 100% যদি আমরা নেটের উপর ডিপেন্ড হই তাহলে এটা ইজ নট গুড। কারণ আপনি যে কোনো বিষয় আপনি জানেন ভালো, কিন্তু আপনি নেট থেকে রিসোর্স নেন সেটাও ভালো, কিন্তু 100% নেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে যে নেট নাই আমি অচল, সেরকম হলে আবার মুশকিল। তাহলে আমরা আবার ফেরত আসছি আগের এখানে। দেখেন যে এসআরএস এর ফার্স্ট পেজে ছিলাম, আমরা কি কি দেব? ইন্ট্রোডাকশন দিব, সিস্টেম ওভারভিউ দিব। সিস্টেম ওভারভিউর মধ্যে ডিসক্রাইব দ্য সিস্টেমস হাই লেভেল আর্কিটেকচার, কম্পোনেন্টস এন্ড ইন্টারঅ্যাকশন উইথ এক্সটার্নাল সিস্টেম। এই বিষয়গুলি আপনার সিস্টেমের ওভারভিউ এর মধ্যে দিতে পারেন। তারপরে ফাংশনাল রিকোয়ারমেন্ট, যার ভিতরে কি কি থাকে দেখেন, স্পেসিফাইড দ্য ডিটেইল ফাংশনালিটিস অফ দ্য সিস্টেম। ওই আপনার যে সিস্টেমটা করছেন, আপনি যেই এখানে সিস্টেম বলতে আপনার সফটওয়্যার সিস্টেমটাকে বলা হচ্ছে। তো আপনি যে সফটওয়্যার সিস্টেমটা রেডি করছেন, এইটার ডিটেইল ফাংশনালিটিস গুলিকে বর্ণনা করব, এবং ইচ রিকোয়ারমেন্ট শুড বি ক্লিয়ার। প্রত্যেকটা রিকোয়ারমেন্ট হতে হবে ক্লিয়ার, কনসাইজ এন্ড আনঅ্যাম্বিজিয়াস। মানে ক্লিয়ার মানে তো বুঝছেন যে পরিষ্কার, কনসাইজ এবং আনঅ্যাম্বিজিয়াস। আনঅ্যাম্বিজিয়াস মানে হচ্ছে স্পষ্ট করে, পরিষ্কারভাবে যাতে বোঝা যায়। এন্ড use cases and user stories can be helpful here. use case বিভিন্ন রকম এবং বিভিন্ন ইউজারের এক্সপেরিয়েন্স, এইগুলিও এখানে হেল্পফুল হতে পারে আপনার সিস্টেম ডেভেলপমেন্টের জন্য আইডিয়া জেনারেট করতে। যে ইউজার এইরকম প্রবলেম ফেস করছে, তাহলে ওই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি এইভাবে লজিক করতে পারি। তো বিভিন্ন ইউজারের এক্সপেরিয়েন্স গুলিও আপনার কাজে রাখতে পারে। আপনি যেহেতু ইউজারের ফিডব্যাক নেন, যে ভাই আপনি একটা গুগল ফর্ম করে সার্ভে করলেন, যেখানে দেখলেন যে আমার এই সিস্টেমের কি কি অসুবিধা হচ্ছে, ভাই তোমার মতে এই যে পাসপোর্ট অটোমেশন সিস্টেমে তোমার মতে তুমি কি প্রবলেম ফেস করেছো, বা তোমার এই ধরনের কিছু কারণ আপনি 100 জন থেকে যদি গুগল ফর্ম নেন, আশা করা যায় 10-20টা প্রপার রেসপন্স পাবেন, যে যারা আসলেই ওই কাজটা করতে যে কোন ক্লাস আছে তারপরে দেখেন এগুলির মধ্যে দিচ্ছেন। তারপর হচ্ছে নন ফাংশনাল, আমি একটু ডিসকাস করি তারপরে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এইটার হচ্ছে এসআরএস ডকুমেন্টের প্রথম অংশটুকু থেকে শুরু করে করব। এখন আপনাদের মধ্যে থেকে দুই একজনেরটা একটু দেখি যে আপনারা গতদিনকে যে প্রবলেম স্টেটমেন্ট করেছেন, সেই প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে যদি জাস্ট 2 মিনিট একটু এক্সপ্লেইন করো, দেন হচ্ছে ওকে ছেড়ে দিব। হ্যাঁ, তুমি তোমার প্রবলেমটাকে তুমি একটু এক্সপ্লেইন করো না। হ্যাঁ হ্যাঁ শিওর, এটা কোনো না আর কি অফিসিয়াল প্রেজেন্টেশন না, জাস্ট তোমার বলাটা তুমি বলো আর কি। ডু ইউ হ্যাভ এনি পেন ড্রাইভ? হ্যাঁ শিওর, এই তো এটা আছে। তাহলে তুমি ই করো নি কেন? ওই এটার মধ্যে রাখি স্যার, ভুল হয়ে গেছে। আসলে আমি সবসময় এর মধ্যে লাগাই, কোথায় গেল? এটার মধ্যে লাগা কাজ করে। তো এটা কোনো অফিসিয়াল না, আমরা ফ্রিলি ভাবে যা পারি, ভুল হলে ভুল হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের প্রেজেন্টেশন স্কিলটা বিল্ড আপ করতে হবে। গত সেমিস্টারে আপনাদের একটা কম্পালসারি টাস্ক দেওয়া হয়েছিল, ভিডিও প্রেজেন্টেশন। আপনারা কেন করেননি জানি না, কিন্তু এটা কিন্তু কঠিন কোনো কাজ দেওয়া হয়নি। আপনারা একটা টপিক ডিসাইড করবেন, যে টপিকটা আপনি ভালো পারেন, আপনার ওই সাবজেক্টে আপনি যে টপিকটা ভালো পারেন, এবং আপনার অন্যান্য বন্ধুরাও করেনি, এরকম একটা টপিক নিয়ে জাস্ট একটা স্লাইড তৈরি করেন। 3-4 মিনিট বা 5 মিনিট আপনি এখানে সামনে দাঁড়ায় অ্যাজ এ মনে করেন যে আপনি বলছেন, আপনার সামনে অডিয়েন্স শুনছে, সেই অনুযায়ী আপনি কিছু বলবেন। এর প্রেজেন্টেশন আপনারা মাত্র 2-1 জন তৈরি করেছেন, ম্যাক্সিমামই করেননি। তো এইটাও প্র্যাকটিসটাও দরকার আমাদের। এবং অ্যাট দ্য এন্ডে এটা কেন জরুরি, আরো একটা এন্ডে আপনাদের খুব সামনেই আসতেছে, আপনাদের প্রজেক্ট প্রেজেন্ট করতে হবে। হাফওয়ে প্রেজেন্টেশন দিবেন এই সেমিস্টারের শেষে। তো প্রেজেন্টেশনের এটাই যদি প্রেজেন্টেশনের বিষয়টা যদি আপনারা একটু শাই ফিল করেন, আমরা যেটা হয় যে শাই ফিল করি, আমি বন্ধু মহলে খুব সুন্দর আড্ডা দিতে পারছি, কথা বলতে পারছি, বন্ধু মহল জমায় রাখতে পারি, কিন্তু যখনই আপনাকে একটা স্টেজে দেওয়া 2টা কথা বলতে হয়, আপনি তখন বলতে পারেন না। এটা প্র্যাকটিসের অভাব, আর কিছু না। আপনি একটু লিটল প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু নিজের এই শাইনেসটাকে বা নিজের কথা বলার জড়তাটাকে এটাকে আপনি ওভারকাম করতে পারেন, এবং এটা সব জায়গায় কাজে দিবে। সো আমরা এখন হচ্ছে দেখবো প্রবলেম স্টেটমেন্ট দেখবো। ফার্স্ট আমাদের সাথে আছে তানভীর।
তানভীর তার হচ্ছে রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে টপিক। প্লিজ কাম হিয়ার এন্ড তোমার কনভেনিয়েন্ট ল্যাঙ্গুয়েজে তুমি যেভাবে পারো এটাকে আপনারা ওর কাজের মধ্যে ও যে প্রবলেমগুলিকে বলছে আপনাদের মধ্যে আর কোনো প্রবলেম থাকলে সেখানে এটা ডিসকাশন করতে আপনারা বলবেন যে তানভীর আপনারটা ভালো হয়েছে বাট আপনার আরো এই পয়েন্টটাকে ইমপ্রুভ করা যায় সেরকমটা সাজেশন যেন আপনাদের থেকে আসে একটু সেই রিকোয়েস্ট থাকবে ঠিক আছে কি তানভীর ওটা বলছে ও পয়েন্ট আউট করেছে যদি আর কোনো পয়েন্ট ইমপ্রুভ করা যায় আমরা সেই সাজেশনটা দিব। আসসালামু আলাইকুম, আমি তানভীর চৌধুরী ফ্রম সিএসসি 9 ব্যাচ। সো আমার হচ্ছে প্রজেক্ট হচ্ছে রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে বেসিক্যালি রুটিন কোঅর্ডিনেটর যারা আছে আমাদের ডিপার্টমেন্টে তাদের জন্য। সো এখানে একটা রুটিন ক্রিয়েট করতে, একটা সম্পূর্ণ ক্লাস শিডিউল ক্রিয়েট করতে অনেক হ্যাসেল, অনেক পোহাইতে হয় আমাদের কোঅর্ডিনেটর। তাদের কাজকে কমাইতে আসলে আমার এই প্রজেক্টটা ছিল। So it a problem statement হচ্ছে creating class schedules for a university is complex and time consuming task for routine coordinators. Without an efficient system, coordinators face numerous challenges and frustrations across all departments and courses. Here are some points describing the problems. So প্রথম প্রবলেমটা হচ্ছে টাইম কনজিউমিং ম্যানুয়াল যে স্কেজুলিংটা। Coordinator spends countless hours trying to fit classes into available time slots and classrooms. So আমরা সবসময় দেখি যে আসলে যখন একটা ক্লাস শিডিউল তৈরি করা হয় তখন আসলে কোঅর্ডিনেটরদের হচ্ছে কয়টা ক্লাস আছে, কয়টা ক্লাস অ্যাভেলেবেল আছে, কয়টা ক্লাস এগুলো কি ভালো ক্লাসগুলো ক্লাস নেওয়ার মতো অবস্থায় আছে কিনা এগুলো সব দেখতে হয় এবং এগুলো যাচাই করে আসলে রুটিন সেই ক্লাস ওইখানে দেওয়া যাবে কিনা এটার উপরে তখন ডিসাইড করতে হয়। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন বটলনেকস। আসলে এটা হচ্ছে আমাদের যে কোঅর্ডিনেটরদের আসলে এখানে তো একটা ডিপার্টমেন্ট না, আমাদের এখানে 4-5টা ডিপার্টমেন্ট আছে। সো এখন আমরা যখন সিএসসির কথা চিন্তা করি, সিএসসির একটা ক্লাস যদি আমরা থিওরি ক্লাস দিতে যাই, সাথে এই ক্লাসে যদি এখন আরেকটা ডিপার্টমেন্টের অন্য একজন টিচার যদি এখানে একটা ক্লাস দিতে, তখন হচ্ছে যে কনফ্লিক্ট যে সাধারণত কমন কোর্সগুলিতে এরকমটা হয়, যে মানে কনফ্লিক্টটা যে হবে সেটার জন্য আসলে কোঅর্ডিনেটরদের একসাথে অনেকগুলো ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর একসাথে তাদের কথা বলতে একসাথে তাদের সিটিং দিতে হয়, মিটিং করতে হয়, মিটিং করে তাহলে অনেক পরিশ্রম করা, মানসিক পরিশ্রম করে এই কাজটা করতে হয়। এরপর হচ্ছে যেটা বললাম 3 নম্বর হচ্ছে শিডিউলিং কনফ্লিক্টস এন্ড এররস। সো হঠাৎ আমরা একটা যেটা বললাম আসলে কনফ্লিক্ট যেটা হয় ক্লাসরুমের মধ্যে ইন্টার ডিপার্টমেন্ট কনফ্লিক্টটা হয়। এরপর হচ্ছে কোন একটা ক্লাসরুমে হচ্ছে ক্লাস দিলাম কিন্তু সেটা এখন হচ্ছে ক্লাস নেওয়ার অনুপযোগী ক্লাসরুমটা, তখন আবার চেঞ্জ করার জন্য আবার নতুন ভাবে রুটিনটাকে করতে হয়, নতুন একটা হেসেল নিতে হয়। এখানে আরেকটু জানার আছে যে আমরা ওইরকম ক্লাসরুমকে কেন অ্যাসাইন করব যেটা ক্লাস না অযোগ্য? আচ্ছা, প্রথমে হচ্ছে অযোগ্য হতে পারে একটা ক্লাসরুম। প্রথমে আমি যখন রুটিনটা ক্রিয়েট করতেছি তখন হচ্ছে আমার রুটিন ক্রিয়েটের সময় যখন ক্লাস ঠিক ছিল, এখন কোনো একটা কারণে হয়তো বা আমার ল্যাবের কথা বলি, কোনো একটা কারণে হয়তো বা এটা পাওয়ারে কোনো সমস্যা হয়েছে বা নেটে কোনো সমস্যা হয়েছে, টেম্পোরারি ক্লাসটা হয়ে গেছে। বা যেমন এই যে একটা বোর্ড আছে, এখন কোনো একটা দুর্ঘটনার কারণে বোর্ডটা ভেঙে গেছে বা টিভিতে তখন এই ক্লাসরুমটা আসলে ক্লাস নেওয়ার জন্য যাওয়া যাবে। সো এটাকে অল্টারনেট যেন করা যায় সেই ব্যবস্থা থাকতে হবে এবং সেক্ষেত্রে আমাদেরকে অ্যাভেলেবেল ফাঁকা ক্লাসরুম থাকতে হবে। এখন আপনি যখন রুটিন করেছেন তখন তো সব ক্লাসরুমকেই শিডিউল করে দিয়েছেন এই টাইমে, তাহলে এই রুমে এখন যদি ধরেন খালি থাকলে তো আমরা শিফট করে দিলাম, যদি খালি না থাকে প্রবলেম এটা সলিউশনের এখানে আসবে না, প্রবলেমটাই আমরা চিন্তা করি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে ধরেন ক্লাসরুমে অ্যাভেলেবেল নাই, তাহলে তো ওইটা যেন অটোমেটিক রিশিডিউলের সাজেশন রিশিডিউল করার জন্য মানে করা হয়, এটা তো ইয়াদ করে গেল না, ওটা সলিউশনে আমরা আসছি। তো
রিশিডিউল করা যায় সেই বিষয়টা নিয়ে সলভ করা যায়, তাই না? সলিউশনটা কি হবে অ্যাকচুয়ালি, ওইভাবে সলিউশন করবেন। ফাইন। তার মানে আমরা শিডিউলিং কনফ্লিক্ট এবং শিডিউলিং যে এরর আছে সেইটা নিয়ে সমাধানের কাজ করব এখানে। হ্যান্ডলিং লাস্ট মিনিট চেঞ্জেস, adjusting the schedule for unforeseen changes like a teacher's sudden unavailability or a classroom becoming unusable is a nightmare. Manually reworking the schedule and can lead to further errors and disrupt this smooth running of classes. So আগে যেটা বলেছি যেটা হচ্ছে যে ক্লাসরুমে যে টিচারের যে আনএভেলেবল বিষয়টা, যে একটা টিচারের হতেই পারে টিচারের অসুস্থতা হয়েছে, তো তার বদলে কোনো টিচারকে অ্যাসাইন করা যায় কিনা, বা এই কোর্সটা পরে কোনো জায়গায় কোর্সটা অন্য কোনো জায়গায় রিশিডিউল করা যায় কিনা, সেটাও এই একটা কোঅর্ডিনেটরকে সামলাতে হয়। এরপর হচ্ছে ল্যাক অফ ডাটা ফর ইমপ্রুভমেন্টস। So without a proper system tracking past schedules and analyzing them to improve future timetables is nearly impossible. So আমাদের যে আগের যে রুটিন আছে, সো ওইগুলা দেখে একজন নতুন যদি কোনো কোঅর্ডিনেটর আসে, তার হচ্ছে কি আগের যে কোঅর্ডিনেটর ছিল তার প্যাটার্নটা দেখতে হবে, সে আসলে কিভাবে আমাদের এই রুটিনগুলো সাজাইছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটরদের যে রুটিন নেওয়ার যে রুটিন যে দেওয়ার যে প্ল্যানিংটা সেটা দেখতে হবে, তাহলে সে ওইটা যে সিস্টেমটা আছে ওইটাকে ট্র্যাক করতে পারবে। সে নতুন করে আবার সে মানে ফিউচারে যদি কোনো রুটিন বানানোর জন্য সে আগেরগুলো ফলো করে দেখবে। এখানে আমাদের কাছে সাফিশিয়েন্ট ডেটা নাই, যদি ল্যাক অফ সাফিশিয়েন্ট ডেটা আর কি, এখন ইমপ্রুভমেন্ট করবে। জি। এখন আমাদের কাছে কি হয় যে যদি প্রিভিয়াস রেকর্ডগুলি সব প্রিভিয়াস স্কেডিউলগুলি যদি আমাদের কাছে অনলাইন থাকে, কম্পেয়ার করাটা অনেক ইজিয়ার হয়ে যায়। মনে করছে আমার কাছে প্রিভিয়াস সব সেমিস্টারের রুটিন আছে, বাট হার্ড কপিতে কাগজে আছে, প্রত্যেকটাকে দেখে কাজ করাটা যতটা কঠিন হবে, এইটা একটা সুবিধা হচ্ছে যে আমাদের সব রিসোর্স যদি অনলাইনে থাকে, দ্যাট মিন্স সফট কপি থাকে, আমরা ইজিলি কম্পেয়ার করতে পারবো এবং সেখান থেকে ওই যে কি সমস্যা আছে সেই সমস্যাটাকে সহজেই সমাধানে যাওয়া যাবে। সো 6 নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে ইমপ্যাক্ট অন টিচিং এন্ড লার্নিং। সো আমরা এই এতক্ষণ যে নরমালি যেসব সমস্যাগুলো বললাম, যে টিচার্সের আনএভেলেবিলিটি বা ক্লাসরুমের কোনো অসুবিধা, সো এগুলো তো হচ্ছে কি আমরা যখন একটা কোর্স রানিং চলে, আমাদের কোর্সের আজকে যদি টপিক 1 চলে, এর মধ্যে 3 দিন ব্রেক দিয়ে যদি আমরা যদি আবার কোর্সগুলো শুরু করি, আবার সেই কোর্সটা শুরু করি, তখন আমাদের যে কন্টিনিউয়াসিটি থাকে যেটা, ওটা থাকবে না। প্লাস পড়ালেখায় একটু মানসিকভাবে একটু সমস্যা হয়ে যাবে। তো ওইটা একটা স্টুডেন্টদের একটা মানসিক চিন্তাধারা, ওইটাও সমস্যা হবে যদি একটা প্রপার সিস্টেম, একটা এটা হচ্ছে একটা টিচিং এর যে ফ্লোটা আছে ওটা যদি নষ্ট হয়ে যায়। এরপরে 7 নাম্বার লাস্ট যেটা হচ্ছে রিসোর্স এলোকেশন ইস্যুস। এখন হচ্ছে আমরা যেটা বলছি ল্যাব, পরে হচ্ছে আমাদের টেক্সটাইল ল্যাব, তারপরে কেমিস্ট্রি ল্যাব, ট্রিপলি ল্যাব। সো ওগুলো এগুলো যেহেতু আমাদের অন্যান্য ক্লাসরুম থেকে সংখ্যায় কম, সো এগুলো প্রত্যেকটা ব্যাচকে অ্যাসাইন করার সময় অন্যান্য ক্লাসরুমের থেকে বেশি সমস্যা হতে হয়। সো ওই একটা যেহেতু এটা অনেক টাইম লেন্দি কাজ, তো একটা যদি একটা সিস্টেম থাকে তাহলে সেটা অনেকটা সেই প্রেশারকে কমায় নিয়ে আসে। সিস্টেমেটিক ওয়েতে করলে আমাদেরকে বারবার খুঁজতে হয় না যে 1703 নম্বর ল্যাবটা আমি ফাঁকা আছে কিনা, 9 ব্যাচের জন্য অ্যাসাইন করেছি, তো আবার আমার ওটা মনে নাই, আমি এটা করছিলাম আগে, এখন আবার আমার 17 একটা ল্যাব দরকার, তা আমার খুঁজতে হবে যে কোন ল্যাবটা খালি আছে। তাহলে আমি যদি ড্রপ ডাউনের মধ্যে ক্লিক করি, তখন ওই ড্রপ ডাউন থেকে যেটা ইউজ করছি ওটা তো নাই হয়ে যাচ্ছে, যদি এখন আমি অটোমেশনে যাওয়া হয়, যেটা अवेलेबल না ওইটা দেখাবেই না লিস্টে। তাহলে এই বেনিফিটটা আমরা পেতে পারি আর কি। So in conclusion, without a dedicated routine management system, the process of creating class schedules and labor is labor intensive, error prone and is inefficient. These challenges significantly impact the overall educational experience for faculties and students, leading to disrupt miscommunication and a less effective learning environment. Thank you. অনেক ভালো বলেছে, একটা মিনিট। 7টা পয়েন্ট এখানে ফিগার আউট করেছে। আপনাদের কি মনে হয় যে আরো কোনো পয়েন্ট আসতে পারে, আরো কিছু এটা হতে পারে? যদি একটু স্ক্রল করে এখন করে দেখেন পয়েন্টগুলি, অডিয়েন্স দেখে যদি বলে যে এই পয়েন্টটা তো মিসিং হয়ে গেছে, এরকম একটা পয়েন্ট আসতে পারে। জাস্ট অ্যাট এ গ্লান্স দেখে যদি আপনাদের মনে হয়, আপনারা শুরু থেকেই পয়েন্টগুলি তো খেয়াল করবেন
যে পয়েন্টগুলি ডিসকাস করেছে দিস আর ভেরি গুড, বাট এর সাথে আরও কিছু ইনক্লুড করা যায় কিনা, সাজেশন থাকলে আমরা একে অপরকে সাজেস্ট করতে পারি। Anyway, thank you Tanvir. So this is a good problem statement and আমরা নেক্সটে এইভাবে পরের কাজগুলিকেও করব। তো আর দু একজনেরটা একটু দেখি, আপনারা নেক্সট তাহলে আকিব আসেন, আকিবেরটা আমরা দেখি যে আকিব চলে যাচ্ছে। হ্যাঁ sure. একটা পেজে অ্যাটেন্ডেন্সটা লিখো, আমি ওখানে আবার মার্কিং করতে হবে। হ্যাঁ ল্যাপটপ ওপেন আপনারা তিনজন তো করেন নাই, তাহলে মূল আসতে দেখাবেন। হ্যাঁ কাগজ দেখে দেখে করলে টাইপ করেছো না? নেক্সট ডে তার হোমওয়ার্ক হচ্ছে আমরা এসআরএস ডকুমেন্ট অ্যাজ পার গাইডলাইন ফলো করে অ্যাট লিস্ট কিছুটা অংশ করব, একেবারে যেন জিরো না থাকে। এবং পেন্ডিং আপনাদের এটা থাকলে এবং আপনারা যদি কোনো ক্লাস মিস হয় তাহলে ক্লাসমেট থেকে শুনে নেবেন না, ক্লাসমেট থেকে শুনে নেবেন যে ওই ক্লাসে কি ছিল। সিগন্যাল পাচ্ছে না। ঠিক আছে বড় কথা ঠিক আছে, মোটামুটি বড় রাখেন যাতে আমরা দেখতে পাই। ওকে ফাইন। আসসালামু আলাইকুম, আমি আকিব আলম, 7 ব্যাচ। আসসালামু আলাইকুম, আমি আকিব আলম, আমি 7 ব্যাচ থেকে বলছিলাম। সো আমার প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে ই-টিকেটিং নিয়ে, অ্যান্ড ইট কুড বি এনি টিকেটিং, ইট কুড বি বাস অর railway transportation, anything. So এখানে অনেক ধরনের সমস্যা হয়, as in the current ticketing system for event transportation and other services often relies on physical ticketing and manual process, and this approach lead to several challenges for both the event organizer, service providers and customer, and there are several problems that I have find out throughout my research. And so the first problem is time consuming and inconvenient. So the traditional process involves multiple physical visits to government office, leading to long queue and waiting times. This can be particularly burdensome for individuals outside major cities or with limited time availability. Extensive paperwork and document collection can be tedious and prone to errors and extending the application time frame. So এখানে মেইন প্রবলেমটা যেটা হয়, আমি যে কোনো জায়গায় যখন একটা টিকিট করতে যাবো, ইট ক্যান বি ভেরি টাইম কনজিউমিং। আমার অনেক সময় যায়, আমার ফিজিক্যাল বুথটা যাওয়া লাগে, দেন অনেক সময় অনেক টিকিটিং করতে গেলে আমার কাছে আমার কোনো ডকুমেন্ট চাই, যেমন আপনার এনআইডি কার্ড দেন, অথবা আমার ব্যক্তিগত কোনো জিনিস চায়, যেটার জন্য আইডেন্টিটি কোড, আমার আইডেন্টিটি প্রুফটা চায় তারা, যেন আমার প্রসেসটা তারা করতে পারে। বাট এটা অনেক টাইম কনজিউমিং হয়, এই জন্য মানুষ বিভিন্ন রকম ভোগান্তির সম্মুখীন হয়। সো এটা হচ্ছে মেজর প্রবলেম স্টেটমেন্ট, আমি আমার ফার্স্ট প্রবলেমে রাখছি। অ্যান্ড lack of transparency and communication is the second thing that I found out, and applicants often lack real-time update on the status of the application on the ticketing, and leading to frustration and uncertainty. The reason for delay or rejection can be unclear due to limited communication channels. আমি যদি সাপোজ আজকে ঢাকা থেকে বগুড়া যাই, আমি টিকিট করতে যাব, আমি যে বললাম যে আমার ঢাকা থেকে বগুড়া এই সময় আমার টিকিট লাগবে, আমি চলে আসলাম, বাট আমার রিয়েল টাইম কোনো আপডেট আমি পাচ্ছি না, দেখতে পাচ্ছি না আসলে আমার টিকিটটা কনফার্ম হলো কেন। নেক্সট টাইম যদি আমি যাই, সাপোজ আমি আগামীকাল 4টায় যাবো, আমি যদি টিকিট স্টেশনে যে বলি আমার টিকিটটা
So এখানে আমার বিভিন্ন রকম সমস্যা হয়, এখানে আমার বিভিন্ন রকম কমিউনিকেশন গ্যাপ আসতেছে, আমি কনসেপ্ট আপডেটটা দেখতে পারতেছি না। যদি আমি একটা ই-টিকেটিং সিস্টেম রাখি, এখানে আমার সুবিধা হবে যে আমি আমার রিয়েল টাইম আপডেটটা জানতে পারবো যে এক্স্যাক্টলি আমি আমার টিকিটটা এখন কী অবস্থা, অন প্রসেস আছে কিংবা বুকিং হয়েছে কি হয়নি। সো এটা সুবিধা হবে একটা, অ্যান্ড এটা হচ্ছে মেজর একটা প্রবলেম। Limited accessibility, the physical nature of the process can create barriers for individuals with disabilities for residing in remote locations with limited access to government office, and language barrier can pose difficulties for non-native speakers and navigating the application process. So অনেক সময় অনেক টিকিটিং সিস্টেম, যেমন ফিজিক্যাল টিকিটিং সিস্টেমগুলো থাকে, ওখানে বিভিন্ন রকম সমস্যা হয়। এটার ভিতরে মেজর একটা প্রবলেম হচ্ছে যে অনেকের ডিস্টেন্স অনেক বেশি থাকে। ধরেন আমার বাসা বনানী, আমার টিকিট করতে যাওয়া লাগবে সেই হয়তো বা বলতে পারি আমি বসুন্ধরা, এখান থেকে অনেক দূরে। সো আমার ডিসেবিলিটি হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, আমি যেতে পারতেছি না ফিজিক্যালি, বাট আমার টিকিটটা দরকার, আমার সাথে কি অ্যাভেলেবেল নাই যে আমাকে টিকিটটা করে দেবে, সেটা আমার নিজের থেকেই করতে হবে। সো দ্যাটস ওয়াই যদি একটা ই-টিকিটিং সিস্টেম থাকে, এটা আমার জন্য উপকার হবে যে আমি ঘরে বসে আমারটা করতে পারবো। অ্যান্ড ইভেন দো ইট কুড বি লাইক আমার যদি কোনো বাস স্টেশনে যাওয়া লাগে আমার টিকিট করতে, আমি যদি একজন ফরেনার হই, আমার অনেক কমিউনিকেশন প্রবলেম হয় তাদের সাথে, আমি করতে পারবো না যে আসলে বিকজ আমি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আমি তাদের ল্যাঙ্গুয়েজটা জানি না। সো যদি আমার অনলাইন টিকিটিং সিস্টেমটা থাকে, এটা আমার জন্য অনেক উপকৃত হবে, বিকজ আমি অনলাইনে বসে আমার মতো করতে পারবো, বিকজ ওখানে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজের অপশন রাখবো যে তার যে ল্যাঙ্গুয়েজের সুবিধা হয় সেই ল্যাঙ্গুয়েজেই তার টিকিটিং সিস্টেমটা প্রসেস করতে পারবে। The fourth is the security concern, and that is the reliance of physical documents increase the risk of loss, theft, and damage during the application process. Potential vulnerabilities in data handling practice could lead to privacy breach. So এখানে প্রবলেম হচ্ছে আমি ফিজিক্যাল অনেক ডকুমেন্ট দিয়ে আসলাম, যেমন শুরুতে আমি যে কথাটা বললাম যে অনেক সময় ডকুমেন্টের টিকিট করার জন্য আমার অনেক ডকুমেন্ট দেওয়া লাগতে পারে, আমার আইডেন্টিটি প্রুফ দেওয়া লাগতে পারে, অ্যান্ড ইটস নট অনেক সিকিউর না। আমি বলবো যে আমি একজনকে আমার পার্সোনাল ডকুমেন্টেশনগুলো দিচ্ছি, দেওয়াতে যে কোনো ধরনের সমস্যা হতে পারে। এনআইডি দিয়ে এখনকার জমানায় বহুত কিছু বলতে পারে, আমার যে কোনো ধরনের সমস্যা হতে পারে, আমার যে কোনো ধরনের প্রবলেম করে আমার ব্যক্তিগত সমস্যা করতে পারে। সো এটা আমার ডেটাগুলো সিকিউর থাকে না, যদি ফিজিক্যালি যে দিই। অনলাইন টিকিটিং সিস্টেমে থাকলে আমার ডেটাগুলো সার্ভারে সিকিউর থাকে, যেন এটা কেউ মিসইউজ করতে পারবে না। সো এটা একটা মেজর ইস্যু টিকিটিংয়ের জন্য। And limited accessibility, scalability, and the manual nature of the process can become overwhelmed during the peak application period, and leading to backlogs and delay of all the applications, and difficulty in integrating the system with other government database can hinder data sharing and verification process. So আমি যখন কোনো অ্যাপ্লিকেশন করবো, করার পরে আমার প্রসেসিং টাইমটা কতটুকু লাগবে কিংবা আমার এটা কতটুকু ডিলে হবে, এটা আমি রিয়েল টাইম আপডেট জানতে পারতেছি না ওখান থেকে। আমি যদি এটা ফিজিক্যাল জায়গা করি, বিকজ আমি একটা টিকিটের জন্য সারাদিন সময় নষ্ট করবো না, একটা মানুষের অনেক কাজ থাকে। সো এটা যদি আমার অনলাইনে অ্যাভেলেবল থাকে, আমি এটা দিয়ে আপডেট করে আমি রিয়েল টাইম আপডেটগুলো সবসময় জানতে পারবো, অ্যান্ড আমি জানতে পারবো যে আসলে আমি আজকে টিকিট বুক করতে পারবো নাকি আমি আমার প্ল্যানটা সামনে একটু আগাবো। সো এটা আমার জন্য অনেক উপকার হবে। অ্যান্ড ইন দ্যাট সিচুয়েশন দিস inefficiencies have significant impact on both applicant and government agencies. Above challenges create a need for more efficient, secure, and accessible ticketing system, and e-ticketing system can address this problem by offering a digital solution for managing and distributing tickets. Good. থ্যাংক ইউ আকিব। বাট আমরা প্রবলেমটাকে যতটুকু লিখেছি আরো কিছু চিন্তা করে আমার মনে হয় যে আরো কিছু চিন্তা করলে আরো কিছু বের হবে। ঠিক আছে, আমরা ইউ ক্যান ইউজ গুগল অর চ্যাট জিপিটি টু ফাইন্ড মোর পয়েন্টস। ওখানে অনেক লিস্টেড আসবে, সেখান থেকে আমরা একটু রিড আউট করে যেইগুলিকে আমাদের জন্য ফিজিবল মনে হয় সেইগুলিকে আরো ইমপ্রুভ করতে পারি। অ্যান্ড প্লিজ কিপ দিস ডকুমেন্ট উইথ ইউ, দ্যাট মিনস হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার পর্যন্ত আপনারা রাখবেন, কারণ পরবর্তীতে সবগুলিকে ইন্টিগ্রেট করা হবে। পার্ট বাই পার্ট আমরা এখন করছি, এগুলিকে ইন্টিগ্রেট করবো। আচ্ছা, এনি সাজেশন ফ্রম ইউর সাইড যে আরো কোনো পয়েন্ট আসতে পারতো ই টিকিটিংয়ে, যেগুলি এখানে 5টা পয়েন্ট আলোচনা করা হয়েছে? স্যার পেমেন্ট প্রসেসর পেমেন্ট ইস্যুটা কি আসছে এখানে? না, লিস্টেড করা হয়নি। তার মানে ওইটা একটা বিগ ইস্যু, যে আমরা যে পেমেন্ট করা, আজকাল ময়লা টাকাও ধরা লাগছে না, নোংরা টাকাটাও ধরা লাগে না, এবং খুচরা দিয়েও চিন্তা থাকে না যে খুচরাটা ব্যাক করতে পারবে কিনা, এইসব ঝামেলা। ওটা আসলে স্যার আমি
আলাদা পয়েন্ট করিনি, বাট ফোর্থ যেটা দেওয়া আছে আমার হচ্ছে সিকিউরিটি কনসার্ন না, সিকিউরিটি কনসার্নের মধ্যে ওই সিকিউরিটিটা আসলো, বাট ওই যে পেমেন্ট রিলেটেড ইস্যুটাকে একটা পয়েন্ট হয়। মনে করেন একটা প্রোডাক্টকে আপনি মার্কেটে সেল করবেন, তাহলে ওর বৈশিষ্ট্য বর্ণনা যত বেশি দেওয়া যায়, হ্যাঁ, আমরা কি করব, কোন কারো কাছে এরকম একটা অটোমেশন টিকিটিং বিক্রি করব সফটওয়্যার, তাহলে তাকে তো আগে বোঝাইতে হবে যে মাত্র 5টা প্রবলেম, আচ্ছা থাকে 5টা প্রবলেম আমি 5টা লোক দিয়ে ম্যানেজ করে দিব। কিন্তু যদি আমি 10টা প্রবলেম বানাইতে পারি, তাহলে তার মাথায় ক্লিক করবে যে 10টা লোক নিব 10টা প্রবলেম সলভ করতে, আচ্ছা তাহলে তারটাই দেখি। হ্যাঁ, তাহলে আপনাকে মানে আপনি প্রোডাক্ট সেল করার উদ্দেশ্যে আমরা প্রবলেম খুঁজে খুঁজে ছোট ছোট খুঁতগুলিকেও বের করার চেষ্টা করবো, ভুলগুলিকে। তাহলে এটা নিয়ে আরেকটু চিন্তা করবেন ভবিষ্যতে এবং এটাকে মডিফাই করবেন। যতটুকু হয়েছে দিস ইজ ফাইন, বাট নেক্সট মডিফিকেশন করলে আরো আরেকটু লেন্দিও হবে, বেশ ভালো হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরেকজনটা দেখবো। মৌ, আপনি আসেন। ডু ইউ হ্যাভ পেন ড্রাইভ? প্লিজ কাম। হ্যাঁ, কি সমস্যা? এই তো এরকম। আরে দেখেন, আসো আসো। স্যার আমার অনেক কিছুই করতে হবে, আমি তো একটু দেখছি। ঠিক আছে, তাহলে তোমার ইচ্ছা, তুমি দিবা কি দিবা না। স্যার আপনাকে এমনিতে আমি পাঠিয়ে দেই। না, রিমোটটাই তো আবার কই গেল, রিমোটটা কোথায় গেল? স্যার রিমোট এখানে। ওখানে কি করে গেল? যাও। এখানে কি 11 ব্যাচে ক্লাস করে? জি ভাই, আমরা খুলেছিল তো উপর থেকে লাগিয়ে দিয়েছে। কাটটা আসছে। এটাও যে একটা কনক্রিটটা। সো তাহলে আমরা মোটামুটি দেখলাম, আপনারা বাকি যারা এখনো করেননি তারা এই অনুযায়ী করবেন এবং ভালো করে করবেন। এবং আপনাদের নেক্সট উইকের টাস্ক থাকছে এটা, যে সফটওয়্যার রিকোয়ার্ড স্পেসিফিকেশন ডকুমেন্ট, বা যেটাকে সংক্ষেপে এসআরএস ডকুমেন্ট বলা হয়। এই এসআরএস ডকুমেন্টটাকে কিভাবে করবেন, যেরকম আপনার প্রবলেম স্টেটমেন্টটা সুন্দর করে লিখছেন, এটা আরো ডিটেলস এবং আরো বড়, এটা পেজ লিমিট নাই, 10 পেজ 20 পেজ হতে পারে, তো এটা বড় হবে, অ্যাটলিস্ট 5-7 পেজের নিচে হবে না। তো এখানে দেখেন কি কি পয়েন্টে আলোচনা করবেন, সেই পয়েন্টে আসলে কি থাকতে পারে সেইটা এখানে ফিগার আউট করে দেওয়া হয়েছে, যে এই পয়েন্টে আমরা আলোচনা করব, ওই পয়েন্টের মধ্যে কি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টুকু এতটুকু আছে। তারপরে ডকুমেন্টের ডিজাইন কি কি হবে, হাই লেভেল ডিজাইন করবেন, লো লেভেল ডিজাইন কি করবেন, ডেটাবেসের ডিজাইন, ইউজার ইন্টারফেসের ডিজাইন, এইগুলিও সব আলোচনায় আসবে। যেহেতু এখানে আমরা টেকনিক্যাল এপিআই ডিজাইন কি করবেন, এটা যেহেতু টেকনিক্যাল ইস্যুস আমরা এগুলিতে আসবো। তারপরে টেস্টিং ফেজ রিলেটেড ডকুমেন্ট, যখন সফটওয়্যারটা রেডি হয়ে যাবে তখন এটা টেস্ট ফেজে এসে কিছু ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশনের গুলিও এখানে আমরা কোডের পরে, এগুলো অবশ্যই কোডের পরে। তারপরে দেখেন এইখানে যে একটা প্যারাগ্রাফের মধ্যে একটা প্যারাগ্রাফ নিচে একটা লাইন ব্রেক হয়ে গেছে, এইটার মধ্যে বেসিক্যালি আপনাদের যেমন প্রবলেম স্টেটমেন্টটাকে শুরুতে একটা প্যারাগ্রাফ দিয়ে এক্সপ্লেন করেছিলাম, সেই এক্সপ্লেনেশনটা এখানে আছে ইন ওয়ান প্যারাগ্রাফ। আমি এতটুকু একটু যদি বলি, দেখেন যে an SRS is basically an organization's understanding in writing, মানে লিখিত আন্ডারস্ট্যান্ডিং of a customer or potential client system requirement and dependencies at a particular point in the time prior to any actual design and development work. তো মানে অ্যাকচুয়ালি যে কিভাবে কাজ হবে সেইটার পুরো ডিটেইলস, মানে মনে করেন যে আপনারা একটা প্রোডাক্ট কিনলেন মার্কেট থেকে, একটা নতুন একটা ইলেকট্রনিক গেজেট কিনেছেন, তো ওইটার সাথে একটা ম্যানুয়াল বই থাকে, দেখেছেন ম্যানুয়াল বইতে ফার্স্টে থাকে যে ওইটার স্পেসিফিকেশন ডিটেইলস, তারপরে দেখেন অপারেটিং প্রসিজার। তো অপারেটিং প্রসিজারটা মানে আমরা সফটওয়্যারটার প্রত্যেকটা হচ্ছে ইন্টারফেসের এবং প্রত্যেকটা স্ক্রিনের স্ক্রিনশট সহ ওইটার ডিটেইলস সেগুলিও আমরা আসবে, বাট ওইটা এই ডকুমেন্টের মধ্যে না, ওইটা নেক্সট পার্টে, মানে আপনি কোডিং করার পরে আপনার ইন্টারফেসের ওই যে যেমন আমরা এর উপরের পয়েন্টে দেখালাম যে ইউজার ইন্টারফেস থেকে শুরু করে আপনার লো লেভেল ডিজাইন, হাই লেভেল ডিজাইন, এই সব কিছু দিবেন। সাথে আপনি বিভিন্ন রকম ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, তারপরে হচ্ছে এফডিডি দিবেন, তারপর ইয়ার ডায়াগ্রাম দিবেন, এই ডায়াগ্রামগুলিকে ইনক্লুড করে এর মধ্যে আসতে হবে। SRS document itself states in precise and explicit language
those functions and capabilities a software system must provide, as well as states any required constraint by which the system must abide. And the SRS also functional খুব বেশি নাই, function as a blueprint of the completing a project. টোটাল প্রজেক্টের একটা ব্লুপ্রিন্ট তৈরি করব আমরা। তো functions SRS also functions as a blueprint for completing a project with a little cost growth as possible. যত কম পর্যায়ে সবাই চায় যত বড় কোম্পানি হোক, মানে সেভ করতে তো সবাই চায়, তাই না? তো সেখানে যদি আপনার হচ্ছে লিটল কস্ট এন্ড গ্রোথ অ্যাজ পসিবল, সেটাও আমরা ওখানে সার্চ থাকবে। কারণ আপনাদের পরবর্তী অংশে প্রজেক্টে যখন পুরো বইটা করবেন তখন পরবর্তী অংশে আপনার কস্ট অ্যানালাইসিস, রিস্ক অ্যানালাইসিস এই বিষয়গুলো আসবে। ওইখানে বেশ কিছু থিওরি আছে, কিছু ফর্মুলাস আছে যেগুলি আমরা শিখবো, আমাদের থিওরি ক্লাসেসগুলিতে শিখবো আমরা, স্টেপ বাই স্টেপ আসবে। লাস্ট ক্লাসে আপনাদের সাথে আলোচনা করা হয়েছিল রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, আপনারা ওইগুলিও ভালো করে দেখবেন এবং ধাপে ধাপে এই কাজগুলি আস্তে আস্তে হয়ে যাবে আর কি। আচ্ছা, সহজ কথায় এখানে ওয়েল ডিজাইন এন্ড ওয়েল রিটেন এসআরএস অ্যাকমপ্লিশ 4 মেজর গোল, 4টা মেজর গোলকে সে অ্যাকমপ্লিশ করবে। 4টা মেজর গোল কি? এই 4টা মেজর গোল এখানে লেখা আছে, আমি আর রিড আউট করলাম না, আপনারা এটা পড়বেন, ঠিক আছে? খুব সহজ ভাষায় এবং খুব মানে ক্লিয়ার করে লেখা আছে। আপনারা জিনিসটা একবারের জায়গায় লাগলে দুইবার তিনবার পড়বেন, কনসেপ্টটা ক্লিয়ার করবেন, দেন রাইট ইট অন ওন ল্যাঙ্গুয়েজ, বাট রিসোর্স ইউ ক্যান ফাইন্ড ফ্রম এনিহোয়ার। আপনি যেখান থেকে খুঁজে, আপনি বই থেকে নেন, যেখান থেকে নেন, আপনি আইডিয়া নেন, কন্টেন্ট নেন, বাট ওইটাকে নিজের মতো করে লিখেন। এইটা এগুলি আসতেছে এবং এসআরএস এর একটা গুড এসআরএস এর ক্যারেক্টারিস্টিক্স কি থাকতে হবে, এটা সঠিক ইনফরমেশন দিতে হবে, কোনো ভুলভাল তথ্য দেওয়া যাবে না, আনএম্বিজিয়াস হতে হবে, মানে স্পষ্ট হতে হবে, পরিষ্কার হতে হবে, পরিষ্কার যেন বোঝা যায় পড়ে। তারপরে কমপ্লিট, পরিপূর্ণ হতে হবে, তারপরে কনসিস্টেন্ট হতে হবে, র‍্যাঙ্ক ফর ইম্পর্টেন্স এন্ড অর স্ট্যাবিলিটি। এন্ড অর স্ট্যাবিলিটি এরকম, কোথাও লিখলেন যে স্টার্ট এন্ড স্টপ, কোথাও লিখলেন স্টার্ট স্ল্যাশ স্টপ, যে ওই বাটনটা ক্লিক করলে স্টার্ট এন্ড স্টপ, মানে একবার ক্লিক করলে স্টার্ট হবে, একবার ক্লিক করলে স্টপ হবে, ব্যাপারটা তো এরকম। তা আপনি লিখতে পারেন স্টার্ট এন্ড স্টপ, আবার কোনো এক জায়গায় লিখলেন স্টার্ট স্ল্যাশ স্টপ, এইরকমও করা যাবে না। তো সেই বিষয়টা এখানে খেয়াল রাখবেন। ভেরিফাইয়েবল হতে হবে, আপনার জিনিসটাকে যেন ভেরিফাই করা যায় প্রপারলি, ভেরিফাই, ভ্যালিডেশন, ভেরিফিকেশন, এই বিষয়গুলিও আমাদের সামনে আলোচনায় আসবে। এবং আপনার ডিটেলস ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন প্রসেসগুলি কি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের ফর দিস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স অ্যান্ড অলসো ফর সফটওয়্যার টেস্টিং। ভ্যালিডেশন এবং ভেরিফিকেশনকে আমরা ক্লিয়ার করে, কনসেপ্টটা থাকবে, অনেক ডিফারেন্স আছে দুইটার মধ্যে, সেগুলিকে আমরা লিস্ট আউট করবো। মডিফাইয়েবল হতে হবে এবং ট্রেসেবল হতে হবে। তো এই একটা গুড ক্যারেক্টারিস্টিক্স এর এই পয়েন্টসগুলিকে মাথায় রেখে আপনারা ওই হচ্ছে স্ট্রাকচারটা ফলো করে যদি কাজ করেন তাহলে আশা করা যায় যে করতে পারবেন খুব সুন্দর করে। তারপরে যে স্যাম্পল আউটলাইনটা তো দেখালামই, এবং এট দ্য এন্ডে এটার পরের পেজে নট কমপ্লিট বাট পার্শিয়াল, ফার্স্ট পার্ট, প্রথম দুইটা অংশ এখানে স্যাম্পল দিয়েছি যে পাসপোর্ট অটোমেশন সিস্টেমের একটা এসআরএস আমি লিখছি। আপনারা তো আপনার মতো লিখবেন, মনে করেন আমি একটা এসআরএস লিখেছি, তাহলে কিভাবে লিখবো তার কিছুটা অংশ করা হয়েছে, এখানে 2-3টা পেজ দেওয়া আছে, 2টা পেজের মধ্যে কিছু রাখা হয়েছে, বাট দিস ইজ নট কমপ্লিট ডকুমেন্ট, 2 পেজ আছে আর কি। তো এই পর্যন্ত ইউজ কেস ডায়াগ্রাম আমাদের অন্য ইস্যু, ওইটা আমরা পরবর্তীতে অন্য কোনো ক্লাসে দেখব। তাহলে দ্যাটস অল ফর টুডে। আপনারা এই এসআরএস ডকুমেন্টের ডিটেলসটা দেখবেন, যে হাউ টু রাইট, স্ট্রাকচারটা দেখবেন, ক্যারেক্টারিস্টিক্স দেখবেন, সবকিছু এখানে লিস্টেড আছে। স্যাম্পলটা থেকে কিছুটা দেখতে পারেন, এন্ড অন ইওর টপিক ইউ ক্যান ফাইন্ড মোর স্যাম্পল ইউজিং দ্য ইন্টারনেট। সো ফাইন্ড আউট করবেন, রিড আউট করবেন, বুঝবেন এবং গাইডলাইন ফলো করে লিখবেন, ঠিক আছে? এবং অফকোর্স আপনার কাজটাকে অনলাইনে নিয়ে আসবেন, মানে ড্রাইভে করে হোক, পেন ড্রাইভে হোক, গুগল ড্রাইভে হোক, যে কোনোভাবে কাজটা যেন থাকে। এই কথাটা নেক্সট দিন শুনতে চাই না স্যার বাসায় থেকে গেছে, প্লিজ আপনারা এই কথা আপনাদের মানে মানায় না, আপনারা টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে পড়ছেন, এটা একটা বিবিএর স্টুডেন্ট বলতে পারে স্যার আমার পেন ড্রাইভ নাই, আমার কম্পিউটার নাই, হ্যান ত্যান এটসেট্রা। সো আমরা আমাদের কাজগুলিকে সবসময় লাইভ রাখবো। লাইভ রাখা মানে আপনি হচ্ছে অনলাইনে রেখে দিবেন স্টোর করে, and you will find it from anywhere else. At least ক্যাম্পাসে সব জায়গায় ওয়াইফাই আছে, so you can easily find it from your smartphone. Thank you. তো আজকের মতো